নানা ইস্যুতে বঙ্গ রাজনীতিতে চাপানুতর চলছে, তবে এর মধ্যে সামনে এসেছে আরেকটা মারাত্মক অভিযোগ। রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মাফিয়ার দৌরাত্ম্য। দেখতে দেখতে ভরাট হয়ে যাচ্ছে আস্ত পুকুর। এই ছবি রাজারহাটের বিষ্ণুপুরের, যেখানে রাতের অন্ধকারে গাড়ি গাড়ি মাটি ও আর্থ রিমুভার এনে জলাজমি ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে বাধা দেন স্থানীয়রা। আমাদের শর্ত একটাই, দাবি একটাই, সবকিছু একটাই, যে এই ঝিল আমরা বন্ধ করতে দেবো না। এরপরই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়ায় অভিযুক্তরা। সরকারিভাবে সবকিছু পাস করে নিয়ম নীতি সবটাই মেনে যেটা আছে এর বিকল্প একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। রাজারহাটের এই বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে। এই গ্রাম পঞ্চায়েতের রেগজোয়ানি এলাকার বাসিন্দাদের অভিযোগ, 4-5 মাস ধরে এই জলাজমি ভরাটের চেষ্টা করছে জমি মাফিয়া। আগে বাধা দেওয়ার পর কয়েক মাস তা বন্ধ থাকলেও শনিবার রাতে ফের মাটি কাটার যন্ত্র ও ডাম্পার মাটি নিয়ে আসা হয়। রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রেগজোয়ানিতে একেবারে রাস্তার পাশেই যে বিশাল আকার জলাভূমি রয়েছে, সেই জলাভূমি কিন্তু একেবারে রাতের অন্ধকারে জমি মাফিয়ারা তা বন্ধ করে দিচ্ছে। সেই জলাজমি ভরাটের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল রাতেও কিন্তু এই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা কিন্তু এই জলাজমি ভরাট আটকে দেন এবং এখানে একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। এই জলাভূমির এক পাশ দিয়ে রয়েছে বিশাল বিশাল বহুতল, আরেকদিকে পেট্রোল পাম্প। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় জলের উৎস বলতে এই ঝিল। ওই বড় বিল্ডিংটা আছে, তার পাশে কোনো পুকুর নেই। দুটো এখানে পেট্রোল পাম্প আছে, যে কোনো টাইমে আগুন লাগতে পারে, হতেই পারে, নাও হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু সেটা বাঁচাবার জন্য একমাত্র ঝিল, যেখানে জল পরিষেবা আমরা পাবো, প্রত্যেকের বাঁচার জন্য একটি জায়গা, সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, মানুষ তো এমনি মরে যাবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি এই জমির মালিকানা বদল হয়, তারপর থেকেই জলাজমি বোঝানোর চেষ্টা শুরু হয়েছে। এই সেই মাটি কাটার যন্ত্র এবং মাটি দিয়ে জলাভূমি ভরাট করার যে যন্ত্র, এরকম একাধিক যন্ত্রকে কিন্তু নামানো হয়। রাতের বেলা, রাতের অন্ধকারে সকলের অগোচরে কিন্তু জমি মাফিয়ারা মাটি ফেলে এই জলাভূমি ভরাটের চেষ্টা চালাচ্ছেন। সেই যন্ত্র এখনো পর্যন্ত রাখা রয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজারহাটের এই এলাকার বাসিন্দারা। রাজারহাট থানার 3টে গাড়ি এবং বিধাননগর কমিশনারেটের একটা গাড়ি এরা উপস্থিত হয়। সরাসরি হুমকি দেয় এবং যে দায়িত্বে ছিল তিনি বলছে যে আপনারা চলে যান, পুকুর ভরাটে কোনো রকমের বাধা দিতে পারবেন না, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বাধা দিলে আমরা অ্যারেস্ট করবো। আমাদের কাছে পারমিশন আছে, কে দিয়েছে? ডিএম দিয়েছে। তা পারমিশনটা দেখাতে পারলো না। যদিও বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে দাবি, পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঠিক নয়। এলাকার বাসিন্দারা বলছেন, জলাজমি বোঝানোর বিরুদ্ধে তারা নবান্ন থেকে জেলা শাসক, বিধাননগর কমিশনারেট সকলকেই অভিযোগ জানিয়েছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু কেন? সেই প্রশ্ন জোরালো করে ঘটনায় লেগেছে রাজনীতির রং। স্থানীয়দের অভিযোগ, এর সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের। কুতুব তরফদার বলে একজন গাড়িতে এলো, সে গাড়িতে রাজনৈতিক দলের ফ্ল্যাট লাগানো তৃণমূলের, বললো যে আপনারা কেন আটকাচ্ছেন, আমরা পারমিশন নিয়েছি। রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক অবশ্য স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনা শুনেছি, আমি বলে দিয়েছি পরিষ্কারভাবে আজকে প্রশাসনকে, আজ বিডিওকে বলেছি আইসিকে বলে দিতে, যেহেতু সম্পূর্ণটা কনভার্সন হয়নি, কখনই ভরাট হবে। আজ থেকে যদি রাত্রিরে কোনো পরে যে ফেলতে আসবেন তাকে অ্যারেস্ট করতে হবে, আর যার নামে এরা করছেন তাকে অ্যারেস্ট করতে হবে। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। পূর্বজনে তৃণমূলের ঘোষিত কর্মসূচি, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড শেষ, বাইপাসের পাশে ওয়েটল্যান্ড শেষ, রুবি থেকে গড়িয়া পর্যন্ত বাঁদিকের সমস্ত জায়গা ওয়েটল্যান্ড শেষ, সব বুঝিয়ে দিয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুকুর বুঝেছে, কলকাতার পার্শ্ববর্তী সমস্ত মিউনিসিপ্যালিটি পুকুর বোঝাচ্ছে। এটা আশ্চর্য আর কি আছে, গোটা রাজ্যটাকেই বুঝিয়ে দিয়েছে, আর পুকুর বোঝাবে, এটা তো স্বাভাবিক। মানে রক্তবীজের মতো ব্যাপার আর কি। আমি বলছি বটম লাইনটা কোথাও বিশ্বনাথ দা এই যে ছবিটা পাল্টানো তো দূরের কথা, এই জমি দখল, জমি বজানো আখেরে বেড়ে গেল অথবা এক রইল। দেখুন, এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, জমি মাফিয়া, শাসক দলের রাজনীতি এবং পুলিশ প্রশাসনের যে মিক্সচার, এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। এটা মানে বহু বছর ধরে চলছে এবং আপনি বারবার যে প্রশ্নটা করছেন, আমি প্রতিবেদনে দেখলাম প্রশ্নটা আসছে যে সময় পাল্টাচ্ছে কিন্তু ব্যবস্থা পাল্টাচ্ছে না। কেন পাল্টাচ্ছে না? তার কারণটা হলো তৃণমূল কংগ্রেসের এতে লাভ হয়েছে। আমি বারবার কাউন্টার আপনাকে করতে চাইছি, এই রাজনীতিটার উপর ভিত্তি করে তৃণমূল চলে।
এই মডেলটা তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়েছে। তৃণমূল কংগ্রেস তো আপনার কাছে কোনোদিন 1 পয়সাও চায়নি, আমার কাছেও চারা চায়নি। তো দলটা বিপুলভাবে পরিচালনা হয়েছে কি করে? দলের নেতা, ছোট বড় নেতা, তারা টাকা তুলতো, টাকা তুলে তারা দল চালিয়েছে। একবারও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে তোমরা কিভাবে টাকা দল চালাচ্ছ, কিভাবে তোমরা চলছো? একটা পোষণ দলকে দিত, একটা পোষণ প্রশাসনের পুলিশ প্রশাসন পেত, আর একটা পোষণ বলা যায় যে নিজেরা রাখতো। ফলে এই যে মানে এবং এই বিপুল পরিমাণে টাকা দিয়ে প্রথমেই বিরোধীদেরকে কুপকাত করেছে নির্বাচন পরিচালনার সময়, প্রচার পরিচালনার সময়। এবং আমি আপনাকে বলছি এর একটা এই পুরো ঘটনাটার পেছনে পুলিশ প্রশাসন যদি না থাকে, পুলিশ প্রশাসনের প্রশ্রয় আশ্রয় এবং একটা কানেকশন যদি না থাকে, তাহলে এই নেক্সাসটা দীর্ঘদিন থাকে না। পলিটিক্যালি কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই মডেল থেকে লাভ হয়েছে এবং আজকে তৃণমূল কংগ্রেস যে বিপুল ক্ষমতার অধিকারী হয়েছে, বিপুল অর্থের অধিকারী হয়েছে, সংগঠন যদি আপনি বলেন, এই ললেসনেস এবং এই নেক্সাস কিন্তু তাকে লাভ দিয়েছে। বিশ্বনাথদা কথাগুলো শুরু করলেন যে এত বিপুল টাকা তৃণমূল কংগ্রেস কোথা থেকে পায়, দল চলে কি করে। আমার মনে হয় বিশ্বনাথ বোধহয় দলের সঙ্গে ছিলেন বা সব জানেন দলের কোথায় কি হয়েছে না হয়েছে, নিয়ে আমরা বিশ্বনাথ ব্যাপার। কিন্তু বিগত দিনে 34 বছর ধরে শাসন করলেন, যারা কৌটো নাচিয়ে টাকা জোগাড় করতেন, যারা কৌটো নাচিয়ে 1 টাকা একটা করে চাঁদা নিতেন, যাদের লেভি দিয়ে নাকি চলতো পার্টি, তাদের একটা বিশেষ রাস্তার উপর কলকাতায় বড় পর বিরাট অট্টালিকা, টাকাগুলো কোথা থেকে পেলেন? বিশ্বনাথ কিন্তু সে কথা একবার বললেন না, একবার ভুলে গেলেন। সে স্মৃতি বিশ্বনাথের লোক, তখন ইলেকট্রাল বন্ড ছিল না। আমি বলি তো, তারপরে ইলেকট্রাল বন্ডে তো 7,000 কোটি টাকা কে পেয়েছে সেটাও বিশ্বনাথ বললেন না, একবার সোজাসুজি তৃণমূল কংগ্রেস। যাকে দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো এই উৎসব এবং সামাজিক জমায়েতে বেশি করে অন্তর্ভুক্ত হতে হবে, যাতে সাম্প্রদায়িক উদ্দেশ্যে সেসবের ব্যবহার না হয়। আবার আইএসএফ এর সঙ্গে হাত মেলানোর পর সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ধর্মকে পুরোপুরি বাদ দিয়ে রাজনীতি করতে তারাও ব্যর্থ হয়েছে। আর তাই ইন্ডিয়া জোটের বৈঠকে সিপিএমকেও কিন্তু বালাসাহেব ঠাকরের পুত্র উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি করা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের পাশে একই সঙ্গে বসতে হচ্ছে। অর্থাৎ 1844 সালে মাত্র 26 বছর বয়সে কার্ল মার্কস যা লিখেছিলেন যে ধর্ম হলো জনগণের জন্য আফিম, এই 2025-এর ভারতবর্ষে এসে সিপিএম তা হারে হারে টের পাচ্ছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে তারাও নিজেদের কিছুটা বদলাতে বাধ্য হচ্ছে। ধর্ম এবং রাজনীতি দুটোই হচ্ছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা, দুটো দুরকমভাবে, কিন্তু আসলে দুটোই হচ্ছে মানুষের স্বার্থ রক্ষার জায়গা। কিন্তু ধরুন এই যে এতক্ষণ ধরে এত অতীতের প্রসঙ্গ টানা হলো, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 75 বছর আগে, কিংবা তারও আগেকার সমস্ত উদাহরণ কিংবা ব্যক্তিদের কথাবার্তা, কোট ইত্যাদি। কথা হচ্ছে যে আজকের অবস্থানে দাঁড়িয়ে আজ থেকে 75 বছর আগের ভারত আর আজকের ভারত, আজ থেকে 75 বছর আগের আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আজকের আন্তর্জাতিক প্রেক্ষাপট একরকম নয়। সুতরাং আজ থেকে 75 বছর আগে যিনি যা বলেছিলেন, 100 বছর আগে যিনি যেভাবে যা বলেছিলেন, সেটাকে আজকের দিনে উপস্থাপিত করতে গেলে আগে ভাবতে হবে যে আজকের সময়ের নিরিখে সেটা কতখানি যুক্তিসঙ্গত। এমন কোনো দল ভারতবর্ষে নেই যারা ধর্ম নিয়ে রাজনীতির সঙ্গে মিশিয়ে তাকে ভোটের জন্য ব্যবহার করেনি। একটা দলও বলতে পারবে না, বলতে হয়তো পারবে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে কেউ আড়ালে কেউ প্রকাশ্যে এই কাজটি করে চলেছে। এমন কোনো দল, এমন কোনো নেতা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা পাইনি যে দল বা যে নেতা মানুষকে ভাবতে শিখিয়েছেন যে তুমি প্রথমে ভারতীয়, তোমার এটাই প্রধান এবং প্রথম পরিচয়। আমি আমার পাশে যিনি বসে আছেন তাকে ধর্ম দিয়ে চিনব কেন? ধর্ম তো তার নিজস্ব চর্যার জায়গা। আজকে যদি হিন্দু ধর্ম বা হিন্দুত্ব কিংবা হিন্দু রাষ্ট্রই যদি একেবারে চূড়ান্ত সমাধান হয়, তাহলে আজকে এত বছরের মধ্যে যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে ভারতবর্ষকে, যারা ভারতবর্ষের ভারসাম্য, নানান রকম বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তাকে যারা নষ্ট করতে চাইছে, তারা কি বেকার সমস্যা দূর করতে পেরেছে? তারা কি বলতে পারবে ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে তারা উন্নতি করতে পেরেছে? তারা কি বলতে পারবে যে উদাহরণটি সুমন দিলেন, যে এক একটি পরিবার যার সারা মাসের
উপার্জন হচ্ছে 5,000 টাকা বা তার থেকেও কম, তার পরিবর্তন ঘটাতে পেরেছে? দারিদ্র্য সীমাকে পাল্টাতে পেরেছে? ধর্ম কি পেরেছে সেই শিশুটির যে জন্মার্জিত ঋণের কথা এখানে এলো সেই ঋণের পরিমাণ কমাতে? ধর্ম কি পেরেছে যে আমাদের দেশের যে বৈদেশিক বিনিয়োগের ওপর নির্ভরতা, যার এক চুল এদিক ওদিক হলে গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতি টলমল করে ওঠে, সেই জায়গা থেকে নিজেদের উন্নীত করতে পেরেছে কি কোনো দিশা দেখাতে? এবং সবচাইতে যেটা আপত্তিকর সেটা হচ্ছে দ্বিচারিতা। প্রতিটি দল, আমরা নিজেদের রাজ্যে যে দল আমাদের শাসন করছে সেই দলের কথাও আমরা বলতে পারি, আমাদের কেন্দ্রে যে দল রয়েছে তাদের কথাও আমরা বলতে পারি যে তারা দ্বিচারী। তারা যখন তাদের নির্বাচনের জন্য অঙ্ক কষে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেয়, নানা রকম ডেমোগ্রাফিক ক্যালকুলেশন করে, এবং একই সঙ্গে তারা ব্যবহার করে পৌরাণিক সমস্ত নানান রকম সিম্বল, যেগুলো মানুষকে প্রভাবিত করে, যেগুলো যুক্তিগ্রাহ্য নয়। একের পর এক পুরাণ থেকে, মিথ থেকে তারা উদাহরণ তুলে আনে এবং সেইগুলোকে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে। নোয়াখালীর ভয়াবহ দাঙ্গায় অসংখ্য মানুষের প্রাণহানির স্মৃতি তখনও টাটকা। এই রকম একটা সময় এক মুসলিম যুবক আর এক হিন্দু ব্রাহ্মণ তরুণী একে অন্যকে ভালোবেসে বিয়ে করলেন, কোনো রকম ধর্মান্তকরণ ছাড়া, সিভিল ম্যারেজ। ব্যাস, শুরু হয়ে গেল হামলা। সে প্রায় দাঙ্গার মতো পরিস্থিতি। আরএসএসের মুখপত্রে সেই যুবককে মুসলিম লীগের সদস্য আখ্যা দেয়া হলো। আর সেই যুবকই 1977 সালে জনসংঘে অটল বিহারী বাজপেয়ীর কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ছেড়ে বাজপেয়ীর হাত ধরলেন। 1980 সালের 6ই এপ্রিল, যেদিন ভারতীয় জনতা পার্টির জন্ম হলো, সেদিন প্রথম সভাপতি নির্বাচিত হলেন অটল বিহারী বাজপেয়ী, আর পার্টির সাধারণ সম্পাদক হলেন 3 জন। একজন লালকৃষ্ণ আদবানি, একজন সুরাজ ভান, আর তৃতীয়জন সেই মুসলিম যুবক। সেই মুসলমান ছেলেটি পরবর্তীকালে বাজপেয়ী মন্ত্রিসভার বিদেশমন্ত্রী হয়েছেন, বাণিজ্য মন্ত্রী হয়েছেন, পরে কেরলের রাজ্যপাল হয়েছেন। এ দেশ তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করেছে। তিনি সিকেন্দার বখাত, বিজেপির প্রথম মুসলিম মুখ। আজীবন অটল বিহারী বাজপেয়ীর সব থেকে কাছের মানুষদের একজন। আপনাদের অনেকের মনে থাকবে, আনন্দবাজার পত্রিকায় বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন, প্রকাশিত হয়েছিল জ্যোতি বসু, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। জ্যোতি বসু কথা প্রসঙ্গে ওনাকে বলেছিলেন যে আমরা যখন সরকারে আসছি তার আগে এরকম প্রচার হচ্ছিল আমাদের বিরুদ্ধে, যারা কমিউনিস্ট, এরা নাস্তিক, এরা ক্ষমতায় আসলে বাংলা থেকে লক্ষ্মী পুজো উঠে যাবে। আমি কথাটা এই কারণে বলছি, এই যে আমাদেরকে নিয়ে একটা প্রচার করার চেষ্টা হয়েছিল বা হয়ে চলেছে, এখনও আছে, যে বামপন্থী হওয়া মানে, বামপন্থীদের হাতে ক্ষমতা যাওয়া মানে বাধ্যতামূলক নাস্তিকতা মানুষের ওপর চাপিয়ে দেওয়া। বাস্তবটা কি, ঘটনাটা কি? 34 বছর আমরা সরকার চালিয়েছি। আমরা জানতাম যে একটা ভারতের সংবিধান অনুযায়ী যে সরকারে আসবে তার কাজ হচ্ছে সবার জন্য পড়াশুনো করার ব্যবস্থা করা, সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করা, সবার জন্য চাকরি বাকরির ব্যবস্থা করা, এবং সমস্ত মানুষ যাতে নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেটাকেও নিশ্চিত করা। যেটাকে সুমনদা বললেন নেতাজির কথা বলতে গিয়ে, নেতাজির স্বধর্ম পালনে কোনো দ্বিধা ছিল না। দ্বিধা থাকবে কেন একজন মানুষের স্বধর্ম পালনে? প্রশ্নটা হচ্ছে পরধর্মকে তুমি অপমান করবে কি না, সেইখানে প্রশ্নটা। আমি উদাহরণটা এই কারণে বলছি, 34 বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা 100-এ কেউ বলতে পারে 80 পেয়েছি, কেউ বলতে পারে 20 পেয়েছি, কেউ বলতে পারে 70 পেয়েছি, কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এই প্রশ্নে বামফ্রন্ট সরকার 100-এ 100 পেয়েছে। একটা লোক, আমাদের একজন বিরোধী আমাদের 1 নম্বর কাটতে পারবে না। তথাগতবাবু রাহুলবাবু ওনারা রয়েছেন এখানে, ওনারা তো শুভেন্দু অধিকারীর মতো তৎকাল বিজেপি নন, সেই সময় ওনারা বিজেপি করেছেন। আমার বিশ্বাস ওনারাও এখানে একমত হবেন। যখন বিজেপি, বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন, কোনোদিন আমাদের বিরুদ্ধে আর 5টা ব্যাপারে সমালোচনা করেছেন, তার 5টা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি,
তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে এই দৃশ্যও বাংলাকে কোনোদিন দেখতে হয়নি। আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম, যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না, বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা, কোনো ভীতি না থাকে, এটাকে আমরা নিশ্চিত করেছিলাম। তার জন্য জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসিয়ে সেকুলার হতে হয়নি। ওনাদের একটা সহজ দর্শন ছিল যে সরকার সরকারের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। সরকারের লোক ধর্মস্থানে ঢুকে মাতব্বরি করবে না, আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না। এইটুকু বজায় রাখা গেছিল। পশ্চিমবাংলায় না দুর্গাপুজো না ঈদ মহরম কোথাও কোনো সমস্যা হয়নি। আমাদেরকে আপনাদের পছন্দ ছিল না, নতুন সরকারে এসছেন, আমাদের অনেক কিছু ভেঙেছেন। সিঙ্গুরের কারখানা ভেঙেছেন, স্কুল সার্ভিস কমিশন ভেঙেছেন। এই সাধারণ রাজনৈতিক বোঝাপড়াটা, এই সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বোঝাপড়াটা ভাঙার খুব দরকার ছিল, যে ধর্ম আর রাজনীতিকে মেলানো হবে না। তথাগতবাবু এখানে গর্ব করে উদাহরণ দিলেন যে দেশভাগের পরে পাকিস্তান কি সুন্দর, দেখো ওরা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেছে, আমরা কেন সে পথ থেকে সরে গেছি। ওনারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন, বিজেপির বিরোধীদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন। ভারতের মাটিতে যদি পাকিস্তানের সত্যি কোনো দালাল থেকে থাকে তা হচ্ছে বিজেপি আরএসএস, যারা কথায় কথায় আমাদেরকে পাকিস্তান দেখিয়ে বলে ওই দেখো পাকিস্তান ওরকম হয়েছে, আমাদেরকেও ভারত থাকলে হবে না, ভারতকেও পাকিস্তান হয়ে উঠতে হবে। আমাদের রাজ্যে আপনারা জানেন একটা সময় ঈদের নামাজ পড়া হতো, ঈদের দিন যে নামাজ কলকাতা শহর বা তার আশপাশের অঞ্চলের মানুষেরা নামাজ পড়তেন শহীদ মিনার ময়দানে। সেই সময় পরপর কয়েক বছর, বামফ্রন্ট সরকার তখন, সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছে, তো শহীদ মিনার ময়দানে জল কাদা, সেখানে অসুবিধা হচ্ছে নামাজ পড়তে। জ্যোতি বসু আর্মির সঙ্গে কথা বলে রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করলেন, তবে থেকে রেড রোডে ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শুরু হলো। কিন্তু কোনোদিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতিবাবু তা বলে ঈদের নামাজ পড়ার মঞ্চে দাঁড়িয়ে একটা ধর্মীয় মঞ্চকে হাতে মাইক নিয়ে বিরোধীদেরকে গালাগাল দিয়ে নিজের পার্টির ভোট প্রচার করার কাছে ব্যবহার করবেন? শতরূপ যে জায়গাটা থেকে শুরু করলো সেটা হচ্ছে সত্যি তো, স্বধর্ম পালনে দ্বিধা, স্বধর্ম পালনে আপত্তি থাকবে কেন, কিন্তু স্বধর্ম পালনের জন্য বিতর্ক ওই 34 বছরে আমরা বারবার দেখেছি। সুভাষ চক্রবর্তী পরিণত বয়সে অসুস্থ অবস্থায় তারাপীঠে গিয়ে জয়মা তারা বলেছিলেন, পুজো দিয়েছিলেন। রাজ্য জুড়ে পার্টির মধ্যে, পার্টির ভেতর থেকে, কিন্তু বাইরে কোনো বিতর্ক হয়নি, বিরোধী কোনো আপত্তি করেনি, পার্টির দলের মধ্যে বিতর্ক এবং সমালোচনা, সেই বিষয়ে জ্যোতি বসু একটা সাক্ষাৎকার নেওয়ারও সুযোগ আমার হয়েছিল। যাই হোক, মানে আমি বলছি যে এই বিতর্ক কিন্তু দলের মধ্যে থেকে বারবার উঠেছে। বহু নেতামন্ত্রী যারা লুকিয়ে বাড়িতে সরস্বতী পুজো করতেন, বিশ্বাস থেকে করতেন, কিন্তু লুকিয়ে কেন করতে হতো? যে বিতর্ক হবে বলে। এটাই বা কেন হবে? আমি ঠিক এই জায়গা থেকে শতরূপের সঙ্গে একটা জায়গা আমি 100% একমত। শতরূপ বলতেই পারে যে 1990 সালের 24শে ফেব্রুয়ারি প্রকাশ্যে জ্যোতি বসু বলেছিলেন ধর্ম আর রাজনীতিকে মেশালে সর্বনাশ হয়ে যাবে। ঠাট্টা করে একসময় সিপিএম সম্পর্কে বলা হতো তারা ধর্মেও নেই, জিরাফেও নেই। কিন্তু আজ দেশ জুড়ে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে, সেই চাপে শতরূপ মানবে যে সিপিএম কার্যত একটা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। এ রাজ্য থেকে লোকসভা কিংবা বিধানসভায় যাদের প্রতিনিধিত্ব শূন্যে এসে ঠেকেছে। তাই 24তম পার্টি কংগ্রেসের রাজনৈতিক খসড়ায় শীর্ষক হচ্ছে হিন্দুত্বের মোকাবিলা। এই শীর্ষক অধ্যায়ের 2য় অনুচ্ছেদে বলা হচ্ছে, আমি কোট আন কোট যাব, এগুলোর মধ্যে সব থেকে বেশি দায়িত্ব নিয়ে বলতে পারি জমি দখল, যেটা এই বাইপাস সংলগ্ন জায়গায় দাঁড়িয়ে যেগুলো হয়েছিল তারপরে নতুন করে আমার জানা নেই কোনো জমি দখল হয়েছে। আমি বলছি অন্য কথা বলছি, নোনাডাঙ্গা নামে একটি জায়গায় কিছু জমি দখল হয়েছিল, সরকারি সম্পত্তি, তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে এবং তার 45 জন বিএলআরওকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 45 জন বিএলআরওকে বদলি পর্যন্ত করা হয়েছিল এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে এবং জমির যে, তুমি নিশ্চয়ই এইটা বলছো না যে বিএলআরও অফিসগুলো দারুণ সততার সঙ্গে দুর্নীতিমুক্ত ভাবে চলছে? দেখো, আমি তোমাকে বলছি না যে আমার ভালো লাগবে, আমি কোথাও কোনো ঘটনা ঘটেনি এটা বলছি না। তার মানে এই নয় যে শাসক দলের প্রশ্নটা হচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীরা বলেন বিএলআরও অফিসগুলো ঘুঘুর বাসা। আমি তো 45 জন বিএলআরওকে বদলি করা হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করেছেন এবং এতে স্বচ্ছতার জন্য কাজ শুরু হয়েছে, তদন্ত কমিটি হয়েছে এবং যতগুলো তুমি বলছো এই বেশিরভাগ বাম আমলে দাঁড়িয়ে তুমি যদি, আমি বলছি না, তৃণমূলের কাউন্সিলররা বলছে। সুতরাং এটা তদন্তের বিষয় এবং পুরোপুরি তদন্ত করছে। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি নোনাডাঙ্গা ছাড়া সেখানে অবশ্যই কিছু সরকারি জমি। কি বলছো? দায়িত্ব নিয়ে বলছো নোনাডাঙ্গা ছাড়া কোথাও জমি দখল হয়নি এবং সেটা কবে হয়েছে এটা তদন্ত করা উচিত। কবে হয়েছে? না, তারা বলছেন এই 14 বছরের মধ্যেই হয়েছে। আগে তো হয়েছে, আগে হয়নি কেউ বলছে না। বেআইনিভাবে জলাভূমি বোঝানো নিয়ে অতীতে বারবার কড়া বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারপরও এই কাজ চলছে কি করে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাজারহাটের মতো উত্তর 24 পরগনার পানিহাটিতেও মাটি মাফিয়ার দৌরাত্মে ভরাট হয়ে যাচ্ছে জলাজমি। সেখানেও এইভাবেই পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এটা পানিহাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ড। নাটাগড় মেইন রোডের একদম পাশে ঠিক এইভাবে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ। একদিকে যেমন পুকুর ভরাট করে শুরু হয়ে গেছে বেআইনি নির্মাণ, অপরদিকে পুকুর ভরাট করার জন্য নেওয়া হয়েছে অভিনব কৌশল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি বহুতল, তার পেছনে আবর্জনা সমস্ত পুকুরের মধ্যে ফেলা হচ্ছে। মানে ধীরে ধীরে পুকুরটাকে ভরাট করা হচ্ছে চারদিক থেকে, এবং প্রকাশ্য নাটাগড় মেন রোডের ধারে একদম প্রকাশ্যে সবার সামনেই এই পুকুর ভরাটের প্রক্রিয়া চলছে। পুকুরই আছে এখন, পুকুরই যেটা। কতদিন ধরে এটা হচ্ছে ভরাট? মানে 8-10 দিন হবে কাজ চলছিল। কত অবধি ছিল? এই অবধি ছিল? হ্যাঁ, ওই যে বস্তা অবধি ছিল। আর ঠিক এইভাবে পুকুরের মাঝখান দিয়ে উঠছে পাঁচিল। পানিহাটি পুরসভার মধ্যে দক্ষিণ নাটাগড়, ঠিক নাটাগড় মেন রোডের ধারে একটা পুকুর, সেখানে ভরাট করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নির্মাণ তৈরি হচ্ছে, বেআইনি নির্মাণ, এবং পুকুরের ওপরেই তৈরি করা হয়েছে পিলার, এবং পুকুরটাকে আশপাশ থেকে পুরো ভরাট করার প্রক্রিয়া চলছে। সাইডিং ভরাট করে দোকান করবে বলছে। এই নিয়ে পানিহাটি পুরসভায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূলের একাংশের যোগের অভিযোগও উঠে এসেছে তাদের কথায়। পুকুর ভরাট করে প্রমোটিং, এই সিন্ডিকেট যদি না চলে তাহলে তো এই রাজ্যে তৃণমূল সরকারই চলবে না। কোনো নেতা কম নিয়ে করে, কোনো নেতা বেশি নিয়ে করে, কিন্তু পুকুর ভরাটটা তৃণমূল আমলে নতুন কিছু নয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভরাটে কোনো ব্যাপারই নেই, পুরোপুরি দেখে এসছে, এবং ওর পাশ দিয়ে পৌরসভার মেন ড্রেন বেরিয়েছে। কিন্তু এভাবে জলাজমি ভরাটের চেষ্টার অভিযোগ উঠছে কি করে? ব্যবস্থা কোথায়? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কাল যেখানে ছিল পুকুর, আজ সেখানে সমান জমি। মাটি ফেলে ফেলে আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে জলাভূমি। রাজারহাট কিংবা পানিহাটির মতো একই ছবি দক্ষিণ 24 পরগনার সোনারপুরেও। এটা সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজবরণতলা। এখানে প্রায় 20 বিঘার উপর জলাভূমি মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, রাত হলেই এলাকায় ঢোকে ডাম্পার আর লরি বোঝাই মাটি, তা দিয়ে চলে জলাভূমি নিশ্চিহ্ন করার কাজ। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সেই খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেরই বাজবরণতলায় ঠিক এভাবেই রাতের অন্ধকারে ভরাট হয়ে যাচ্ছে ভেড়ি, এবং যে চিত্র দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু সেই ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, যে ডাম্পারে করে করে কিন্তু মাটি নিয়ে এসে এই ভেড়ি ভরাটের কাজ চলছে দীর্ঘদিন ধরে। প্রশাসনের নাকের ডগায় এই কাজ চলছে। নরেন্দ্রপুর থানার অন্তর্গত এই খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজবরণতলা। এই মাসের 13 তারিখ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে এই নোটিশ দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে 15 দিনের মধ্যে মাটি ফেলা বন্ধ করে জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তারপরও অবশ্য কেটে গেছে 2 সপ্তাহ, কিন্তু জলাভূমি আগের অবস্থায় ফিরেছে কোথায়? বরং ভেড়ির প্রায় মাঝখানে পড়ে রয়েছে মাটি তোলার যন্ত্র, একাধিক ডাম্পার, লরি। 15 দিনের মধ্যে কিন্তু জমির যা চরিত্র ছিল সেই চরিত্রের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। এই নোটিশটা যেদিনকে দেওয়া হয়েছে সেদিনের পর থেকে এখনও পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে, এই নোটিশ কিন্তু 13 তারিখ ইস্যু করা হয়েছে, 13ই মার্চ 2025। 13ই মার্চ 2025-এ এই নোটিশ ইস্যু করা হলেও এখনও পর্যন্ত যে চিত্র, যে রীতিমতো ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের এই নোটিশকে উপেক্ষা করে জমি মাফিয়ারা তারা কিন্তু ঠিক এভাবেই জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা জলা ভরাটের কাজ তারা চালিয়ে যাচ্ছে। অনেকেই দাবি করলেন একসময় এই ভেড়িতে কাঁকড়া ধরতেন তারা, চোখের সামনেই দেখেছেন কিভাবে মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে সেই জলাজমি। কিন্তু কারা করছে এই কাজ? ভেড়ি দেখে এসেছি। ভেড়ি দেখে এসেছেন? এই ভেড়িটা কি ভরাট হয়ে যাচ্ছে? গত বছর অল্প মাটি পড়েছিল, এবছরও পড়ছে। তবে কারা করছে না করছে আমি জানি। প্রশাসন বেকার, সবাই তো টাকা খেয়ে নিচ্ছে। প্রত্যেকের তো প্রমোটার আসছে, যে যাচ্ছে প্রশ্ন করছে, আমরা কিছু বলার ক্ষমতা নেই, আমরা বলবো না। সোনারপুরের খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। জলাভূমি যে ভরাট হচ্ছে তা জানেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিও। যারা জমির মাফিয়া আছে না, তারা এর সঙ্গে যুক্ত করছে, জানি না আরও কেউ কেউ যুক্ত আছে। প্রশাসনের ভূমিকা, প্রশাসন তো শুনলাম ওখানে নোটিশ করেছে, তারপরে জানি না বাকি প্রশাসন কি চোখে দেখতে পায় না নাকি কি ব্যাপার, ওরাই ভালো বলতে পারবে। বেস্টের জমির মাটি, এত অর্থ কোথায় যাচ্ছে? ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বক্তব্য, জমি ভরাটের খবর পাওয়ার পরই নোটিশ টাঙানো হয়েছে। 15 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু কতদিনে আগের চেহারায় ফিরবে এই সুবিশাল জলাভূমি? আদৌ ফিরবে তো?
এর আগে কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার পরও জলাজমি ভরাটের বিষয়টি সামনে উঠে এসেছিল। বিশেষজ্ঞরা বলছেন ইএম বাইপাসের ধারের জলাজমি এখন মধুভাণ্ড। এই জলাজমি নিয়ে যত বিবাদ ঝামেলা গন্ডগোল রক্তারক্তি। এই বিপুল জলাভূমির দিকে নজর জমি হাঙরদের, কারণ এখানেই হাওয়ায় উঠছে টাকা। এখনো জলাজমি ভরাটের অভিযোগ সামনে আসছে বিভিন্ন জেলা থেকে, শুধু উত্তর বা দক্ষিণ 24 পরগনা নয়। জলাভূমি ভরাটের রোগ হুগলির উত্তরপাড়া কোত্রাং পুর এলাকাতেও। ঘটনাস্থল হিন্দ মোটর, যা উত্তরপাড়া কোত্রাং পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। 52 কাঠার পুকুর ভরাট আগেই হয়ে গিয়েছিল। সেটিরই একদিকে এভাবে চলছে সাদা বালি ফেলে সমান করার কাজ। স্থানীয় বাসিন্দারা বলছেন বাম আমলে এই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছিল, আর এই বর্তমান সময়ে এসে সেই ভরাট পুকুরের ওপরেই বালি ফেলে সেটাকে সমান করা হচ্ছে। গঙ্গার সাদা বালি ফেলা হয়েছে এবং এরপর এখানে প্রমোটিং হবে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এটা অনেক বড় পুকুর, এই পুকুরটার নাম ছিল সাঁওতাল পুকুর। তো সাবসিকুয়েন্টলি ধীরে ধীরে এটাকে পুকুর বোঝানো হয়েছে, এখন অলমোস্ট ফিলিং কন্ডিশনেই আছে। 2014-15-তে পুরোপুরি বোঝানো হয়েছে, কিন্তু অ্যাটেম্পট নেওয়া হয়েছে অনেক আগে থেকেই শুরু হয়েছে, তখন লেফট রেজিম ছিল। উত্তরপাড়া কোত্রাং পুরসভা তৃণমূলের হাতে। এটা যে 7 নম্বর ওয়ার্ডের ছবি, সেখানকার কাউন্সিলরও তৃণমূলের। জলাভূমি ভরাটের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা যে মঞ্চ তৈরি করেছেন, তাতেও সামিল তৃণমূলের নেতাকর্মীরা। আর এখানেই সামনে চলে এসেছে তৃণমূলের কোন্দল। তৃণমূল পরিচালিত পুরসভার একাংশের দিকে আঙুল তুলেছেন তৃণমূলেরই এই কর্মী। এমনকি তৃণমূলের পুরো চেয়ারম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গঙ্গার সাদা বালি দিয়ে ভরাট করছে, এরা ভয় দেখাচ্ছে যে এখানে নাকি রমেশ বাহিনীর লোক পাঠাবে আমরা যদি কিছু করি। বালিতে যে তপন দাস হয়েছে জলাজমি, তপন দত্ত বানিয়ে দেবো। আমি তৃণমূল করি, তৃণমূলের পৌরসভার মানে একাংশ তো নিশ্চয়ই মদত আছে, নাহলে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলেরও উনি ঘুমিয়ে আছে। মানে আমরা তো পৌরসভার চেয়ারম্যানের প্রতি আমরা দুঃখিত, দিলীপ যাদবের প্রতি আমরা দুঃখিত। উনি কেন চোখ বন্ধ করে আছে? ভাইস চেয়ারম্যান অন্যায় যেখানে প্রতিবাদ, সেখানে উনি প্রতিবাদী মেন্টালিটি। ওনাকে ডেকেছি, উনি এসছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে গেছিলেন তৃণমূল পরিচালিত উত্তরপাড়া কোত্রাং পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল। পুকুর ভরাটের পর একদিকে যে পাঁচিল দেয়া হয় তাও ভেঙে দেন। এদিন সকালেই এই যে জায়গা, সেখানে পাঁচিল দেওয়া হয়েছিল এবং পাঁচিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু পা দিয়ে ঠেলে এই পাঁচিল ভেঙে দিচ্ছেন। এই মুহূর্তে ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল তিনি এসছিলেন এবং তিনি এসে এই পাঁচিল ভেঙে দিচ্ছেন। এবং পাঁচিল দেখলেই বুঝতে পারছেন যে এই পাঁচিলের পুরো গাঁথনি নরম, অর্থাৎ সকালবেলা সবে পাঁচিল গাঁথা হয়েছিল এবং সেই পাঁচিল গাঁথার জন্য এখানে বালি, সিমেন্ট সব রাখা রয়েছে। কোনো ভয় পাচ্ছে না এরা, এই জন্য ভেঙে দিলাম। আপনি ভাইস চেয়ারম্যান থাকেন সেই মাখলায়, সেখান থেকে খবর পেয়ে চলে এলেন, আর স্থানীয় যিনি কাউন্সিলর তিনি খবর পেলেন? সেটাই তো আমারও প্রশ্ন, এটা আমি শেষ লড়াই করব। পুকুর ভরাটের বিরোধিতা করলেও অন্য দাবি করছেন পুরসভার চেয়ারম্যান। 2000 সাল থেকে আমাদের বোর্ড 2025 পর্যন্ত কোনোদিন কোনো ভরাটের জন্য কোনো পারমিশন কোনো কম্পিটেন্ট অথরিটি থেকে তারা নেয়নি এবং এই ধরনের কোনো আইনি অনুমতি তাদের কোনোদিনই ছিল না, আজও নেই। কোনো ক্যারেক্টার চেঞ্জ করার জন্য কোনো বিষয়ে কোনো দিন এই ধরনের কোনো অনুমতি কেউ পায়নি, আজও কেউ পাবে না। এখানেই প্রশ্ন উঠছে, চেয়ারম্যানের দাবি অনুযায়ী যদি জমির চরিত্র বদল নাই হয়ে থাকে, তাহলে ভাইস চেয়ারম্যান গিয়ে অন্যের পাঁচিল ভেঙে দিলেন কিভাবে? এখন যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলেরই একটা অংশ তারা বিরোধিতা করছে। আমার মনে হয় মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন একা খেলে হবে না, সবাইকে দিয়ে খেতে হবে, সেই ভাগের গন্ডগোল হচ্ছে বলে একটা তৃণমূল ভাইস চেয়ারম্যানের আন্ডারে তৃণমূল, চেয়ারম্যানের আন্ডারে তৃণমূলকে বিরোধিতা করছে। তাহলে পুকুর ভরাটে কাদের মদত রয়েছে? রাজনৈতিক চর্চা চলছেই, কিন্তু জলাভূমি ভরাটের এই রোগ কি করে সারবে সেই প্রশ্নের উত্তর নেই। এবিপি আনন্দ।